গত বছর এই দিনটা অবধি আমরা কেউ জানতামই না যে আর কদিন বাদেই আমাদের মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করতে বের হতে হবে, রাত দখল করতে হবে, রাস্তায় রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস লিখতে হবে। কিন্তু 9 আগস্ট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক তরুণী ডাক্তারের এবং ঘটনা সামনে আসার পর সব কিছু বদলে যায়। সরকারি হাসপাতালে ডিউটিতে থাকা এক ডাক্তারের এই খুন এবং ধর্ষণের ঘটনা সমগ্র দেশকে নাড়িয়ে দেয়। এমন কোনো হাসপাতাল, মেডিকেল কলেজ বাকি ছিল না যেখানে তীব্র প্রতিবাদ হয়নি। এমনকি কোনো পাড়া বা কলোনি বাকি ছিল না যেখানের বাসিন্দারা মোমবাতি জ্বালায়নি বা মোমবাতি হাতে নিয়ে মিছিল করেনি। সমগ্র দেশ জুড়ে ডাক্তাররা অনশন, ধর্মঘট শুরু করে। এই ঘটনাতে নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, দেশের বড় বড় সংস্থা এবং সব রাজনৈতিক দল। সবার গলায় তখন একই আওয়াজ, এই মর্মান্তিক ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছিল দুর্দান্ত ক্ষোভ। সেই ক্ষোভ আছড়ে গিয়ে পড়ে প্রশাসনের ওপর, সরকারের ওপর। বিদ্রোহ ভুলে যাওয়া বাঙালি দ্রোহ নামক নতুন একটা শব্দের সাথে পরিচিত হয়। এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং ঘটনা ঘটার 6 মাসের মধ্যে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এরপর কেটে গিয়েছে 1 বছর, কিন্তু আজ অবধি অভয়ার মা বাবা ন্যায় বিচারের ভিক্ষা চেয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দাবি আসল দোষী নাকি এখনো শাস্তি পায়নি। ঠিকমতো তদন্তই করেনি কেউ। সিবিআই আর কলকাতা পুলিশ মিলে আঁতাত করেছে কেস ধামাচাপা দেওয়ার জন্য। তাই আর কোনো রাস্তা না দেখে শেষমেশ তারা ঠিক করেছেন এবার তারা পথে নামবেন। আগামী 9 আগস্ট অভয়ার মা বাবা নবান্ন যেতে চান আর জুনিয়র ডাক্তাররা যেতে চান কালীঘাট। এবারে এখানে প্রশ্ন উঠছে যে যেখানে দোষীর সাজা হয়ে গেছে সেখানে আবার আন্দোলন করার কি প্রয়োজন? অনেকে বলছে এখানে স্রেফ রাজনীতি চলছে। অভয়ার মা বাবা সিপিএম, কংগ্রেস, বিজেপির পার্টি অফিসে ঘুরেছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন নবান্ন অভিযানে তাদের সাথে সামিল হওয়ার জন্য। নিঃসন্দেহে এখানে রাজনীতি দেখতে পাওয়া যাচ্ছে, তবে শুধুই কি রাজনীতি রয়েছে এই পুরো ব্যাপারটাতে? আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এই ঘটনার ট্রায়াল মানে বিচার পদ্ধতি কিভাবে এগিয়েছে, ঠিক কি কারণে শুধুমাত্র সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরজিকরের ঘটনায়। 9 আগস্ট এই ঘটনা ঘটার পরে 18ই আগস্ট দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা সুওমোটো অ্যাকশন নেয়। সুওমোটো অ্যাকশন মানে সদ্যপ্রণীত মামলা। সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি আজ অবধি চলছে এবং সম্প্রতি আমরা যে খবর পেয়েছি সেটা হচ্ছে অভয়ার মা বাবার অনুরোধে এই মামলার শুনানি দিল্লির সুপ্রিম কোর্ট থেকে সরিয়ে কলকাতা হাইকোর্টে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমরা কথা বলবো শিয়ালদা কোর্টে যে ট্রায়াল চলেছে সেটা নিয়ে। অভয়ার খুন ও ধর্ষণের দায়ে যাকে আটক করা হয়েছিল তার নাম সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় আগেই পুলিশের কাছে নিজের দোষ কবুল করে নিয়েছিল। পরে সিবিআই ও সঞ্জয় রায়কে এই ঘটনার একমাত্র কালপিট বলে ঘোষণা করেছে তাদের চার্জশিটে। এই সঞ্জয় রায়কে আটক করার পর কলকাতা পুলিশকে সে জানিয়েছিল যে তার আশঙ্কা হয়েছিল মেয়েটা চিৎকার করে সবাইকে সবকিছু জানিয়ে দিতে পারে, তার জন্য সে মেয়েটাকে মেরে ফেলেছে। সঞ্জয় রায়ের এই কুকর্মের জন্য ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 নম্বর ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। এখানে অনেকের মনে প্রশ্ন জন্মায় যে শুধু একা সঞ্জয় রায়ের পক্ষে কি এই পুরো ঘটনাটা ঘটানো সম্ভব? তার সাথে কি আর কেউ ছিল না? এই বিষয়টাতে পরে আসছি, আপাতত আমরা ট্রায়াল নিয়ে কথা বলছি। শিয়ালদা কোর্টে বিচার পদ্ধতি যেভাবে এগিয়েছে এই পুরোটাকে ক্যামেরা বন্দি করা হয়েছে। এটাকে বলা হয় ইন ক্যামেরা ট্রায়াল। শিয়ালদা কোর্টের কাছে এই পুরো ট্রায়ালের ভিডিও রেকর্ডিং এখনও রয়েছে। 20 জানুয়ারি বিচারপতি অনির্বাণ দাস এই মামলার সাজা ঘোষণা করেন। সঞ্জয় রায়কে যাবজ্জীবন তথা আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, তাকে 50,000 টাকা ফাইন করা হয় এবং মৃতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে আদালত। যেহেতু একজন সরকারি কর্মচারী কর্তব্যরত অবস্থায় মারা গিয়েছেন, তার উপর পাশবিক অত্যাচার হয়েছে, তাকে খুন করা হয়েছে, সেই জন্যই রাজ্য সরকার এই ক্ষতিপূরণ দিতে বাধ্য বলে জানিয়েছে আদালত। এর আগেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন নির্যাতিতার পরিবারকে, সে টাকা অভয়ার মা বাবা নিতে চাননি এবং এই যে আদালতের রায় যেখানে 17 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে সে টাকাও তারা নেবেন না, সাফ জানিয়ে দিয়েছেন। সিবিআই এর তরফ থেকে যে চার্জশিট শিয়ালদা কোর্টে দেওয়া হয়েছিল তাতেও এই আবেদনই করেছিল সিবিআই যে
সঞ্জয় রায়কে যেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা দেওয়া হয়। 172 পাতার এই শুনানিতে শুধুমাত্র যে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড অথবা এই ক্ষতিপূরণের কথা রয়েছে এমনটা একেবারেই নয়। এখানে বিচারপতি অনির্বাণ দাস তার নিজের পর্যবেক্ষণ বা অবজারভেশনও দিয়েছেন। বিচারপতি অনির্বাণ দাস আসামি সঞ্জয় রায়কে সরাসরি বলেন যে তুমি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত হাজতবাস করবে। এর উত্তরে সঞ্জয় রায় বলে, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, যদি আমি কিছু করতাম তাহলে আমার গলার মালা ছিঁড়ে যেত। এই প্রথমবার নয় যে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলার চেষ্টা করেছে। এর আগে যখন সিবিআই চার্জশিট দিয়েছিল এবং সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে ঘোষণা করেছিল, তখনও সঞ্জয় রায়কে আমরা বলতে শুনেছিলাম যে সে নাকি নির্দোষ, সরকার নাকি তাকে ফাঁসাচ্ছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাকে ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। দেখুন, সঞ্জয় রায়ের এই কথাগুলো শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কেননা আজ অবধি পৃথিবীতে কোনো রেপিস্ট স্বীকার করেনি যে সে রেপ করেছে। আর সঞ্জয় রায় যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য তার কাছে খালি একটাই প্রমাণ রয়েছে, ওই রুদ্রাক্ষের মালা। এটা হতে পারে? সিবিআই তো শিয়ালদা কোর্টে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ প্রমাণ সহ জমা দিয়েছে। এই যেমন ধরুন সিসিটিভি ফুটেজ, অভয়ার পোস্টমর্টেম রিপোর্টে তার মৃত্যুর যে সময়ের উল্লেখ রয়েছে, ঠিক সেই সময় সঞ্জয় রায়কে বিচরণ করতে দেখা গেছে চেস্ট মেডিসিন বিভাগের 4 তলাতে। সঞ্জয় রায় বলে যে সে নাকি কোনো এক রুগীর জন্য ডাক্তার খুঁজতে এসে বাই চান্স সেমিনার রুমে ঢুকে পড়েছিল এবং সেমিনার রুমে ঢুকে সে কাউকে একটা পড়ে থাকতে দেখে অচৈতন্য অবস্থায় এবং তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘাবড়ে গিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায়। এবার এখানে সমস্যা হচ্ছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায়ের যাওয়া এবং সঞ্জয় রায়ের ফিরে আসার মধ্যে প্রায় 40 মিনিটের গ্যাপ রয়েছে। তাহলে একটা সেমিনার রুমে ঢুকে একটা অচৈতন্য অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে বেরিয়ে আসতে 40 মিনিট সময় লাগলো সঞ্জয় রায়ের। আর সঞ্জয় রায়ের এই বক্তব্য পলিগ্রাফ টেস্টে ভুল প্রমাণিত হয়েছে। আর তাছাড়া 8 তারিখের রাতে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন সকাল 11টার অন্য একটা সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখা গেছে যে সে ওই মহিলা ডাক্তারের দিকে এক দৃষ্টে মানে কনস্ট্যান্টলি তাকিয়েছিল। তারপর ধরুন সঞ্জয় রায়ের ব্লুটুথ ডিভাইস, যেটা সর্বপ্রথম আমরা জানতে পেরেছিলাম প্রমাণ হিসেবে গ্রহণ করেছে কলকাতা পুলিশ, এবং সিবিআইও পরবর্তীকালে নিজেদের চার্জশিটে এই ব্লুটুথ ডিভাইসের কথা উল্লেখ করেছে। একটা ব্লুটুথ নেক ব্যান্ড পাওয়া গেছিল সেমিনার হলে, যেটা পরবর্তীকালে সঞ্জয় রায়ের ফোনের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। এখানে প্রশ্ন হচ্ছে, এই ব্লুটুথ ডিভাইসটা সেমিনার হলে পাওয়া গেল কি করে? সঞ্জয় রায়ের দাবি যে সে নাকি যখন সেমিনার হলে ঢুকেছিল তখন বেরিয়ে আসার সময় কোনো কিছুর সাথে হোঁচট খায় এবং হোঁচট খাওয়ার ফলে তার ব্লুটুথ নেক ব্যান্ডটা নাকি পড়ে যায়। সঞ্জয় রায়ের এই যুক্তিটাও মানা সম্ভব নয়, কেননা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে হাসপাতাল থেকে বেরোনোর পর সে অনেকক্ষণ হাসপাতাল চত্বরে ছিল, তো তখন তার একবারও খেয়াল হয়নি এই হেডফোনটার কথা। বা তারপর সে বাইক চালিয়ে সল্ট লেকের পুলিশ ব্যারাকে ঘুমোতে গেছে, ঘুমোতে যাওয়ার আগে তার পরনে জামা কাপড়গুলো পর্যন্ত সে ধুয়ে ফেলেছে। এই পুরো ঘটনার মাঝে তার কি ব্লুটুথ হেডফোনটার কথা একবারও মনে পড়েনি, নাকি অতিরিক্ত নেশার ফলে ভুলে গিয়েছিল এই হেডফোনটার কথা? পরবর্তীকালে এগুলো ক্লিয়ার হবে, আসছি সেই বিষয়ে। আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে সঞ্জয় রায় সোজা চলে যায় কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে ঘুমোনোর জন্য। 9 তারিখে পুলিশ ব্যারাকে গিয়ে ঘুমোনোর পর একেবারে 10 তারিখ ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর সে আবার মদ্যপান করে এবং আবার ঘুমিয়ে পড়ে। এই মিডিয়া রিপোর্টটা পড়ে মনে হচ্ছে যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে মাতাল হওয়া। এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটানোর পর কেউ শান্তির ঘুম কী করে ঘুমোতে পারে। তবে ধর্ষণ করার পরে শান্তির ঘুম ঘুমানোর ঘটনা নতুন নয়। যেমন ধরুন দিল্লির নির্ভয়া কাণ্ডের ক্ষেত্রেও বাসের কন্ডাক্টর বা বাস ড্রাইভার যারা ওই ঘটনাটা ঘটিয়েছিল তারা কিন্তু নিজেরা নিজেদের ঠিকানায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। তারপর ধরুন উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি এমএলএ কুলদীপ সিং সেঙ্গার করার পরে আর তার অর্ধেক পরিবারকে মেরে ফেললো। এত কিছু ঘটানোর পরেও কিন্তু কুলদীপ সিং সেঙ্গার নিজের ঘরে রাতের পর রাত শান্তির ঘুম ঘুমিয়েছেন। এদেরকে মানুষ বলে পরিগণিত করা আমাদের সবথেকে বড় ভুল। আমরা ভুলে যাই যে এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে সমাজের কীট। এদের কাছ থেকে মানবিকতা আশা করাটাই বৃথা। সে একা এই কাজটা করেছে কি করে সে বিষয়টা বলছি, তার আগে বলে রাখতে চাই যে আরজি করের এই ঘটনাটা নিয়ে অনেক গুজব রটেছিল।
বিশেষ করে মৃতদেহের যে বর্ণনা প্রথমে উঠে এসেছিল তার মধ্যে অনেক ভুল তথ্য ছিল, যার ফলে অনেকের মনের মধ্যে এই ধারণা জন্মে গেছিল যে এটা কোনো একজন করেনি, এটা একটা ঘটনা। হাড়গোড় ভেঙে যাওয়ার যে কথাটা প্রচারিত হয়েছিল সেটা আদপে সত্যি নয়। মাসেল মানে পেশিতে চাপের ফলে রক্ত জমাট বাঁধা বা আঘাতের ফলে রক্ত জমাট বাঁধা বা আঘাতের ফলে ক্ষত সৃষ্টি হওয়া, এগুলো আলাদা ব্যাপার, এবং হাড়গোড় ভেঙে যাওয়া এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নির্যাতিতার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন, আঁচড় এবং আঘাতের চিহ্ন স্পষ্ট। পোস্টমর্টেম রিপোর্টে খালি এক পাশের কলার বোন ভাঙার উল্লেখ করা আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পেলভিক, হাইওয়েড বোন এবং এক পাশের পাও ভাঙা থাকার কথা রটেছে। আমার মতে এই সমস্ত ভুয়ো খবর যারা রটিয়েছে তারা অত্যন্ত অন্যায় করেছে এবং তারাও সঞ্জয় রায়ের মতনই সমান দোষী। মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতার মৃত্যু হয়েছে শ্বাসরোধ হওয়ার ফলে, অর্থাৎ এখানে অত্যাচারের প্রমাণ যে স্পষ্ট সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা বলে এই ঘটনা নিয়ে যে অপপ্রচার করা হয়েছে, মানুষের মনের মধ্যে যে একটা ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, সেটাও ঠিক নয় বলে আমি মনে করি। পরবর্তীকালে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে যে সঞ্জয় রায় নাকি বক্সিং জানতো, সে একজন ট্রেন্ড বক্সার, এবং আমরা জানি যে এই ঘটনা ঘটার আগে নির্যাতিতাকে 36 ঘন্টার ডিউটি করতে দেওয়া হয়েছিল। আপনারা বুঝতেই পারছেন যে 36 ঘন্টার ডিউটি করার পর একটা শরীর কতটা ক্লান্ত থাকতে পারে। আমরা এটাও জানতে পেরেছি যে ওই রাতে নির্যাতিতা এবং তার বন্ধু বান্ধবীরা সবাই মিলে জোম্যাটোর থেকে খাবার অর্ডার করেছিলেন এবং নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখতে দেখতে সেই খাবার তারা খেয়েছিলেন। তারপর রাত 2:30 অবধি তিনি চ্যাটও করেন তার এক আত্মীয়ের সাথে। এরপর হয়তো তার চোখ লেগে যায় এবং 36 ঘন্টার ডিউটির ক্লান্তির কারণে হয়তো খুব তাড়াতাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এই ডাক্তার। সে কারণেই হয়তো আততায়ী মানে সঞ্জয় রায় ভালো রকম সুযোগ পেয়েছিল একটা। সঞ্জয় রায় ওই রাতে মদ্যপান করেছে, পতিতাপল্লীতে গেছে, ভিডিও দেখেছে, তারপর সে ফিরে এসেছে হাসপাতালে এবং গেছে ওই চেস্ট মেডিসিন বিভাগের 4 তলাতে। সেখানে গিয়ে একজন মহিলাকে একা শুয়ে থাকতে দেখে হয়তো তার ভেতরের জানোয়ার বাইরে বেরিয়ে এসেছে। আমি একেবারেই আন্দাজে ঢিল মারছি না। সঞ্জয় রায়ের সেই সময়ের কল রেকর্ড, সেই সময়ের মোবাইল লোকেশন এবং সিসিটিভি ফুটেজ ছাড়াও আরও অনেক প্রমাণ রয়েছে এটা প্রমাণ করার জন্য যে সঞ্জয় রায় একা এই কাণ্ডটা করেছে। সঞ্জয় রায়ের ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে নির্যাতিতার যৌনাঙ্গে এবং ক্ষতস্থানে। সঞ্জয় রায়ের শরীরেও বিভিন্ন ক্ষতস্থান, যে ক্ষতস্থানগুলো সৃষ্টি হয়েছিল অভয়ার বাধা দেওয়ার ফলে, সেই ক্ষতস্থান থেকে নির্যাতিতার মানে অভয়ার ডিএনএ উদ্ধার হয়েছে। এছাড়াও নির্যাতিতার শরীরে সঞ্জয় রায়ের স্যালাইভা তথা লালা রস পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে এবং নির্যাতিতার কাপড় থেকে সঞ্জয় রায়ের চুলের স্যাম্পেল পাওয়া গেছে। ব্যারাকে ফিরে যাওয়ার পর সঞ্জয় রায় তার জামা কাপড় ধুয়ে ফেলেছিল, কিন্তু তাতেও কিছু ব্লাড স্যাম্পেল পাওয়া যায় যার ডিএনএ ম্যাচ করে যায় অভয়ার সাথে। এবার এখানে একটা দ্বন্দ্ব রয়েছে যে অভয়ার মৃত্যু যে হাসপাতালে ঘটেছে অর্থাৎ আরজি করে, সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে, এছাড়া অন্য কোথাও হয়নি। তাই নির্যাতিতার শরীর থেকে যে স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল, সেই স্যাম্পেলের যে পরীক্ষা করা হয়েছে তার পরীক্ষার সারবত্তা কতটা সেটা নিয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে। তবে ওই 150 গ্রাম বীর্যের খবরটা, যেটা নিয়ে অনেকে অঙ্ক কষতে বসে গিয়েছিল, ওটা ভুয়ো খবর ছিল। ওর আসল পরিমাণ ছিল 150 মিলিগ্রাম, যেটা নির্যাতিতার দেহ থেকে সংগ্রহ করা হয়েছিল। তবে ওর মধ্যে শুধুমাত্র যে বীর্যই ছিল তা নয়, ওর মধ্যে রক্ত এবং রক্ত রস সহ আরও অন্যান্য পদার্থ মিশেছিল। সুতরাং এত রকমের নথি রয়েছে এটা প্রমাণ করার জন্য যে সঞ্জয় রায় একা এই কাণ্ডটা ঘটিয়েছে বা সঞ্জয় রায় আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত। আর সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কি দেখাচ্ছে? একটা রুদ্রাক্ষের মালা। তবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আরজি করের এই ঘটনাটাকে আদালত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মানে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে আখ্যা দেয়নি। সত্যি কথা বলতে এই ব্যাপারটা নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত হইনি বা বিন্দুমাত্র হতবাক হইনি। তার কারণ যে দেশে প্রত্যেক দিন 90টার ওপরে, প্রত্যেক ঘন্টায় 4টের ওপর ধরছে, সেই দেশে আপনি কোন ঘটনাটাকে বিরল বলবেন? পুরো দেশটাকেই আপনাকে বিরল বলতে হবে। তা যাই হোক, সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো শেষমেশ। তবে এই রায় নিয়ে সন্তুষ্ট নন অভয়ার পরিবার মানে তার মা বাবা। কেন? কোথায় কনফিউশন? এই কনফিউশনগুলো এবার আমরা এক এক করে জানবো খুব তাড়াতাড়ি 10টা পয়েন্টের মাধ্যমে। কনফিউশন শুরু হয়েছে শুরুর থেকে। 9 আগস্ট দুপুর 12:45-এ এই ডাক্তারের মৃত্যু সুনিশ্চিত করা হয়। তখন মা বাবা ইতিমধ্যে পৌঁছে গেছিল হাসপাতালে, কিন্তু তখনও অবধি এফআইআর করা হয়নি। ওই দিনই দুপুর 2টোতে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় হাসপাতালের তরফ থেকে, কিন্তু তারপরেও পুলিশ কোনো কমপ্লেন নেয়নি বা এফআইআর করেনি। এই কয়েকদিন আগে অবধি আমরা শুনতে পাচ্ছিলাম যে অভয়ার মা বাবা
দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন তাদের নিজেদের মেয়ের ডেথ সার্টিফিকেটটা পাওয়ার জন্য। অনেক লড়াই করার পরে অবশেষে এবছর 19শে মার্চ তারা ডেথ সার্টিফিকেট হাতে পান। অর্থাৎ মূল ঘটনা ঘটার 8 মাসের মাথায় মৃতের পরিবার ডেথ সার্টিফিকেট পেয়েছেন। আপনারা লিখতেই পারেন এর জন্য কমেন্টে #এগিয়ে বাংলা। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর পোস্টমর্টেম তথা ময়না তদন্ত করা যায় না, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে পুলিশ আর্জেন্ট বলে সূর্যাস্তের পরও ময়না তদন্ত করিয়েছে। পরবর্তীকালে ফরেন্সিক বিশেষজ্ঞ পরিষ্কার জানিয়ে দেন যে তাকে ময়না তদন্ত তাড়াতাড়ি করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এখানেই দ্বিতীয় কনফিউশন বা দ্বন্দ্বের সূত্রপাত, যে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল। যেখানে ঘটনাটা সকালবেলা ঘটে যাওয়ার পর পুলিশের প্রয়োজন বোধ হয়নি বা পুলিশের তাড়াহুড়ো কোনো ছিল না এফআইআর করার, সেখানে এই মৃতদেহকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের করে দেওয়ার বা তাড়াতাড়ি ময়নাতদন্ত করার প্রয়োজনটা পড়লো কেন? নির্যাতিতার মা বাবার দাবি যে ময়নাতদন্তের পর তাদেরকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। পুলিশ কনভয় করে তাদেরকে না জানিয়ে তাদের মেয়ের মৃতদেহ গাড়িতে করে নিয়ে চলে যায় শ্মশানের উদ্দেশ্যে, এবং শ্মশানে গিয়ে পুলিশ তড়িঘড়ি করে এই মৃতদেহ সৎকার করে। এই মৃতদেহের আগে আরও 2টো মৃতদেহ লাইনে ছিল, কিন্তু তাদেরকে বাদ দিয়ে আগে এই নির্যাতিতার মৃতদেহ সৎকার করা হয়েছে, এবং এই ঘটনা ঘটানো হয়েছে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে এবং তার নির্দেশে। পরবর্তীকালে এই কাউন্সিলরকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে। যেভাবে পুলিশ নির্যাতিতার দেহ আরজিকর হাসপাতাল থেকে বের করে নিয়ে গেছে, অভয়ার মা বাবার সেটা দেখে মনে হয়েছে যে পুলিশ লাশ লুট করেছে। আমি বারবার তো পুলিশের পায়ে ধরেও কেঁদেছিলাম যে ভেতরে এত লোকজন দেখতে পাচ্ছি, আমাদের একবার ঢুকতে দিন, আমরা টাচ করব না, শুধু দেখবো মেয়েটাকে, একটু চলে আসবো। কিন্তু তাও আমাদের দেখতে যেতে দেওয়া হয়নি। এবং সেদিন হসপিটাল কর্তৃপক্ষ এবং ওই পুলিশ কমিশনার, পুলিশের প্রশাসন আমাদের সঙ্গে যে ব্যবহার, অমানবিক ব্যবহার করেছে, এরকম অমানবিক ব্যবহার যেন কোনো বাবা মার কোনোদিন না পেতে। এবারে আসছি তৃতীয় দ্বন্দ্বে। একদম শুরুতে যখন নির্যাতিতার পরিবারকে জানানো হয়েছিল তাদের মেয়ের ব্যাপারে, তখন কিন্তু খুন এবং ধর্ষণের কথা বলা হয়নি। তখন ফোন করে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে তাদের মেয়ে অসুস্থ। তারপরে তাদেরকে জানানো হয় যে তাদের মেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তারপর তাদেরকে জানানো হয় যে তাদের মেয়ে নাকি হত্যা করেছে, এবং হাসপাতালে আসার পর মেয়ের মা বাবা জানতে পেরেছেন তাদের মেয়ের সাথে আসলে কি হয়েছে। এই পুরো ব্যাপারটা নিজের বিচারনামাতে উল্লেখও করেছেন বিচারপতি অনির্বাণ দাস। কিন্তু যে এই কাজ করেছে বা যারা এইভাবে ভুয়ো তথ্য ফোনে দেওয়ার সাথে জড়িত ছিল, তাদের কাউকেই কোনো শাস্তি দেওয়া হয়নি। কেন? তার কোনো উত্তর নেই, এবং সেই কারণেই এটা একটা দ্বন্দ্বের বিষয়। হাসপাতালের তৎকালীন সুপার প্রায় 3 ঘন্টা দেরি করেছেন পুলিশকে জানাতে, এবং তার আগে নিজে ঘটনাস্থলে গেছেন, সঙ্গে করে নিয়ে গেছেন তার সাঙ্গ পাঙ্গকে, যাদেরকে পরবর্তীকালে পুলিশ আবার নিজেদের লোক বলে চালাতে গিয়ে কেস খেয়েছিল। ঘটনার দিন ভাইরাল হওয়া একটা ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছিল যে ঘটনার পর ঘটনাস্থলে সন্দীপ দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেখানে পুলিশও উপস্থিত রয়েছে। ওই দলবলের মধ্যে রয়েছে সন্দীপ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এর আইনজীবী সহ ঘনিষ্ঠ অন্যান্য ডাক্তাররা, যাদের আরজিকর হাসপাতালে কোনো পোস্টিং পর্যন্ত নেই। অন্যান্য হাসপাতাল থেকে ডাক্তাররা এসে অবাধে ঘুরে বেরিয়েছেন ঘটনাস্থলে। এই সুপারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, অঙ্গ পাচার, বায়ো ওয়েস্টের অবৈধ বিক্রির অভিযোগ ছিল, এবং এই অভিযোগও ছিল যে হাসপাতালের মধ্যে রোগী ভর্তির একটা নেক্সাস পর্যন্ত চালাতো এই সন্দীপ ঘোষ। সিবিআই তাকে এই ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার পর্যন্ত করেছিল, কিন্তু পরবর্তীকালে তার নামে সঠিক সময়ে চার্জশিট জমা না পড়ায় জামিনে মুক্ত হয়ে যান সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষ প্রথমে মন্তব্য করেছিল যে অত রাতে সেমিনার হলে মেয়েটা একা কেন গেছিল, অর্থাৎ অভয়াকেই বদনাম করার চেষ্টা করেছিলেন ইনি। এর জন্য তো সন্দীপ ঘোষের কোনো সাজা হলো না। কেন হলো না, এর উত্তর কবে পাবো আমরা? তাছাড়া যেদিন অর্থাৎ 8ই আগস্ট এবং 9ই আগস্টের মধ্যরাতে যখন এই ঘটনাটা ঘটেছে, সেই সময় এই হাসপাতালে এই সন্দীপ ঘোষের মোবাইল লোকেশন পর্যন্ত পাওয়া গেছে। এত বড় একটা পয়েন্টকে সিবিআই কি করে মিস করে দিল? এই সন্দীপ ঘোষ হচ্ছে আসলে একজন দালাল, যাকে হাসপাতালের সুপার করে বসিয়ে রেখেছে রাজ্যের সরকার। সে যে শুধুমাত্র বিভিন্ন রকমের আর্থিক দুর্নীতির সাথে জড়িত এমনটা একেবারেই নয়। এই মেডিকেল কলেজে কোন ছাত্র কত নম্বর পাবে, কোন ছাত্র ভর্তি হবে, কোন ছাত্র পাশ করে পরের শিক্ষাবর্ষে যেতে পারবে না পারবে, এর পুরোটাই নাকি কন্ট্রোল করতেন বা পরিচালনা করতেন এই সন্দীপ ঘোষ, এবং এর জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে তিনি টাকা পর্যন্ত নিতেন। আর এই সন্দীপ ঘোষ এত ক্ষমতাবান যে তার সাথে টালা থানার ওসি, এমনকি রাজ্যের বড় বড় পুলিশ অফিসারেরও খুব ভালো যোগাযোগ ছিল।
এবং এখনও অবধি তার এত ক্ষমতা যে নির্যাতিতার মা বাবাকে ঘটনাস্থল পরিদর্শন তিনি করতে দিচ্ছেন না। এখানেও দ্বন্দ্বের সৃষ্টি করছেন সন্দীপ ঘোষ। অভয়ার মা বাবা ঘটনাস্থল পরিদর্শন করতে চাইলে সিবিআই আপত্তি না করলেও আপত্তি করেছে এই সন্দীপ ঘোষ এবং রাজ্যের প্রশাসন। এমনকি আদালতে যখন এই মামলা চলছে তখন রাজ্যের তরফে আদালতের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি প্রশ্ন তুলেছেন সাজা ঘোষণা হওয়ার পরেও মামলা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে। না আমি জানি যে কল্যাণ ব্যানার্জি যখন আদালতে থাকেন তখন তিনি আইনজীবী, তখন তিনি তৃণমূলের সাংসদ নন, তখন তিনি তৃণমূলের কেউ নন, মানে তৃণমূলের নেতা নয়, রাজ্য সরকারের উকিল কল্যাণ ব্যানার্জি এই মামলা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, মানে এটা নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছেন। আরেকটা বড় দ্বন্দ্ব কি? আরেকটা বড় দ্বন্দ্ব হচ্ছে চাদরের রং পরিবর্তন। 9ই আগস্ট সকাল 7:30টার সময় যখন প্রথম প্রত্যক্ষদর্শী এই মৃতদেহ সেমিনার রুমে আবিষ্কার করে তখন তার বক্তব্য ছিল যে শরীরে নীল রঙের চাদর ছিল। পরবর্তীকালে অভয়ার মা বাবা দাবি করেন যে শরীরের চাদরের রং ছিল সবুজ। আর সঞ্জয় রায় যে নাকি রাতের বেলায় সেমিনার রুমে ঢুকে কাউকে শুয়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে বেরিয়ে চলে এসেছিল, তার দাবি যে সে কাউকে লাল রঙের চাদর জড়িয়ে শুয়ে থাকতে দেখেছে। অর্থাৎ প্রথমে লাল, তারপরে নীল, তারপরে সবুজ। চাদরের রং পরিবর্তন হচ্ছে না সরকার পরিবর্তন হচ্ছে রাজ্যে, বোঝা যাচ্ছে না। নির্যাতিতার বাবার মনে আরও একটি দ্বন্দ্ব রয়েছে যে পুলিশ নাকি ডগ স্কোয়াড নিয়ে এসেছিল, কিন্তু সেই ডগ স্কোয়াড নিয়ে এসে তারপরে কি করেছে পুলিশ বা তার রিপোর্টে কি উঠে এসেছে সেটা নাকি পুলিশ আদালতে জমাই দেয়নি। আর আরেকটা বড় দ্বন্দ্ব যেটা এর আগে আপনাদেরকে বলেছি যে এই রকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর অত্যাচার হয়েছে, তাকে খুন করা হয়েছে, তারপর ওই নির্যাতিতার মা বাবাকে তার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত হ্যান্ড ওভার করেনি পুলিশ। এর পরের দ্বন্দ্বগুলোর সৃষ্টিকর্তা হচ্ছে খোদ সিবিআই। সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদা আদালতে যে চার্জশিট সিবিআই জমা করেছিল তাতে সঞ্জয় রায়কে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন করেছিল সিবিআই, মানে হয় ফাঁসি দিতে হবে, তা না হলে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। এই দুটোর মধ্যেই একটা সাজা ঘোষণা করেছে আদালত। তাহলে তো সিবিআই এর উচিত ছিল এই তদন্ত বন্ধ করে দেওয়া, কিন্তু তারা এখন অবধি তদন্ত বন্ধ করেনি। সিবিআই এর দাবি যে তারা নাকি লার্জার কনস্পিরেসি, মানে আরও বড় কোনো ষড়যন্ত্রের তদন্ত করছে। এমনকি এই যে চার্জশিট তার মধ্যে অনেক রকমের মাইনাস পয়েন্ট, মানে অনেক রকমের খামতি রয়েছে। যেমন ধরুন, বিচারপতি সাজা ঘোষণা করার সময় উল্লেখ করেছে যে এই ক্রিমিনালের, মানে এই যে অভিযুক্ত সঞ্জয় রায়, তার বিরুদ্ধে নাকি এর আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তবে এটা পুরোপুরি মিথ্যে কথা। এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে 2022 সালে সঞ্জয় রায়ের প্রথম স্ত্রীর মা দুর্গা দেবী কালীঘাট থানায় একটি অভিযোগ করেন বধূ নির্যাতনের। আমরা এখন অবধি জানি না যে সেই মামলা নিয়ে কলকাতা পুলিশ কি করেছে। কলকাতা পুলিশ তো না হয় কিছু করেনি, সিবিআই এমন কি তদন্ত করলো যে কালীঘাট থানার এই যে মামলাটা এটা সিবিআই এর চার্জশিটে উঠেই এলো না। তারপরে ধরুন আরজিকর হাসপাতালের সুপার সন্দীপ ঘোষ, যাকে সিবিআই প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছিল, তার বিরুদ্ধে 90 দিন পর্যন্ত কোনো চার্জশিট গঠন করতে পারেনি সিবিআই। এমনকি সন্দীপ ঘোষ পলিগ্রাফ টেস্টে মিথ্যে কথা বলছে বা সত্যি লুকোনোর চেষ্টা করছে, এটা সিবিআই মেনেছে, কিন্তু তা সত্ত্বেও সন্দীপ ঘোষকে আটক করে রাখতে পারেনি সিবিআই। তারপর টালা থানার ওসি, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুবার জেনারেল ডায়েরি লেখার একই কেসের জন্য, আবার নিজে না লিখে তিনি নাকি অন্য কাউকে দিয়ে এই কেস ডায়েরি লিখিয়েছেন। এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকেও সিবিআই প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করে, কিন্তু পরবর্তীকালে এই টালা থানার ওসিও প্রমাণের অভাবে বা চার্জশিটের অভাবে জামিনে মুক্ত হয়ে যান। তাহলে সিবিআই এদেরকে গ্রেপ্তার করেছিল কিসের জন্য? মূল ঘটনার থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য কি? তার কারণ সেই সময় মানুষ এই ঘটনার থেকে সরে গিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছিল। হাসপাতালের দুর্নীতি কিভাবে হয়, অঙ্গ পাচার কিভাবে হয়, সন্দীপ ঘোষের চরিত্র কি, এইসব নিয়ে আলোচনা চলছিল মানুষের মধ্যে। এমন অবস্থা হয় যে দুর্গাপুজোতে মহিষাসুরের বদলে সন্দীপ ঘোষকে দেখতে পাওয়া গেছিল। এমনকি সন্দীপ ঘোষ নিজেও থাকতে পারে বলে অনেকে মনে করতে শুরু করেছিলেন। আর প্রত্যেকটা হাসপাতালে এরকম একটা করে সন্দীপ ঘোষ রয়েছে, প্রত্যেকটা হাসপাতালে দুর্নীতি হয়, এই প্রচারটা বেশ ভালো মতন হয়েছিল। তার জন্য আমরা পরবর্তীকালে দেখতে পেলাম আরও অন্যান্য হাসপাতালে, বিভিন্ন জেলাতে যে হাসপাতালগুলো রয়েছে, যেমন ধরুন সাগর দত্ত হাসপাতাল, মেদিনীপুর হাসপাতাল, এসব জায়গাতে রোগীরা বা রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে, সাধারণ মানুষ ভাঙচুর শুরু করে। এমনকি এই যে একটা সন্দেহ, যেটা অভয়ার মা বাবার মনের মধ্যেও দানা বেঁধেছে, এবং তার সাথে সাথে জুনিয়র ডাক্তার এবং যারা আন্দোলন করছেন রাস্তায় নেমে, তাদের সবার মনের মধ্যে এই দ্বন্দ্বটা রয়েছে যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এই একই বিষয়টা কিন্তু সিবিআই তাদের নিজেদের চার্জশিটে উল্লেখ করেছে, কিন্তু সেটা নিয়ে আলাদা করে সিবিআই কি তদন্ত করেছে সেই বিষয়ে কোনো তথ্য নেই। অভয়ার বাবার দাবি যে সিবিআই নাকি অনেক সাক্ষ্য প্রমাণকে কোনো জিজ্ঞাসাবাদই করেনি,
কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল সেই তদন্তটাই তোতা পাখির মতন আওড়েছে সিবিআই। কলকাতা পুলিশের তদন্তের ধরন দেখে সুপ্রিম কোর্টের এক বিচারপতি মন্তব্য করেছিলেন যে তিনি তার 30 বছরের কেরিয়ারে এই ধরনের কোনো তদন্ত কোনোদিন দেখেননি। ক্রিমিনাল প্রসিডিওরের কোনো কোডই ফলো করেনি কলকাতা পুলিশ। তাহলে কলকাতা পুলিশের এই তদন্তকে কি করে সিবিআই মান্যতা দিল? তাই অভয়ার বাবা এবং মা এখনও অবধি লড়াই চালিয়ে যাচ্ছেন ন্যায় বিচারের আশায়। সঞ্জয় রায়ের মোটিভ এখন অবধি স্পষ্ট নয়, এটা সত্যি কথা। তবে সঞ্জয় রায় কে এটা জানলে তার মোটিভ সম্পর্কে একটুখানি ধারণা আমাদের হতে পারে। বর্তমানে সঞ্জয় রায় প্রেসিডেন্সি জেলে রয়েছে, সেখানে সে ঘাস কাটছে এবং ঘাস কেটে প্রত্যেক দিন 60 টাকা করে রোজগার করছে। কিন্তু এটার আগে, আরজি করের ঘটনা ঘটার আগে এবং এই ঘটনা সামনে আসার আগে সঞ্জয় রায় কী করতো? সঞ্জয় রায় ছিল কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের একজন সিভিক ভলেন্টিয়ার। এমনকি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের 14 জন মেম্বারের একজন মেম্বার পর্যন্ত ছিল এই সঞ্জয় রায়। 2019 সালে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সিভিক ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হয় এই সঞ্জয় রায় এবং পরবর্তীকালে তার পদোন্নতি হয়ে যায় এবং সে এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ভেতর ঢুকে পড়ে। আপনারা আপনাদের চারপাশে অনেক সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখতে পান, তাদের গরম দেখতে পান, কিন্তু এই সঞ্জয় রায় ছিল আলাদা লেভেলের। অন্যান্য সিভিক ভলেন্টিয়ারদের মতনই এই সঞ্জয় রায়ও প্রত্যেক মাসে 12,000 টাকা করে মাইনে পেত। তবে তার ইনকাম মাসে 12,000 টাকা ছিল না, এর থেকে আরও অনেক বেশি ছিল। আরজি কর হাসপাতালের বেড, অপারেশনের ডেট, ডায়াগনস্টিক টেস্ট, ওষুধপত্র এই সমস্ত কিছুর বদলে কাটমানি বা ঘুষ খেত এই সঞ্জয় রায়। অর্থাৎ এক প্রকারের দালাল ছিল সঞ্জয় রায়। সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পাইয়ে দেওয়ার নামেও টাকা তুলত সে, আর এই সব টাকার অংশ সোজা পৌঁছে যেত টালা থানা এবং শ্যামবাজার আউটপোস্টে। এই সঞ্জয় রায়ের এত ক্ষমতা যে তার জন্য টালা থানা এবং শ্যামবাজার থানার থেকে নাকি অনেক পুলিশকে ট্রান্সফার অবধি হতে হয়েছে। অর্থাৎ বলতেই পারেন যে এই টাকা তোলার নেক্সাসের একজন ফ্রন্ট ম্যান ছিল এই সঞ্জয় রায়, যে কারণে সঞ্জয় রায়ের এত প্রাধান্য ছিল কলকাতা পুলিশের মধ্যে, বিশেষ করে 4th ব্যাটালিয়নে। যে কারণে 2022 সালে তার বিরুদ্ধে কালীঘাট থানাতে মামলা হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কলকাতা পুলিশ। এই সঞ্জয় রায় ধরা পড়ার পর তার একটা ছবি আমরা সবাই দেখতে পেয়েছি যে সে বাইকে চড়ে রয়েছে, সেই বাইকে লেখা রয়েছে পুলিশ। এই বাইকটা তার নিজের ছিল না, এটা কলকাতা পুলিশের একজন অফিসারের বাইক এবং এই বাইকটা চালানোর জন্য তাকে প্রত্যেক দিন 5 লিটার করে তেল দেওয়া হতো। এই 5 লিটার তেল আর এই বাইক নিয়ে সঞ্জয় রায় কী করতো? সে মদ খেত, ঘুরে বেড়াতো আর পতিতাপল্লীতে যেত। আমি যদি আগে জানতাম যে কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে বাইক দেওয়া হয় এবং তার সাথে 5 লিটার করে প্রত্যেক দিন পেট্রোল দেওয়া হয় নেশা করার জন্য এবং সোনাগাছি যাওয়ার জন্য, তাহলে সত্যি কথা বলছি আমিও ভিডিও করা ছেড়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ার হয়ে যেতাম। আর এই সঞ্জয় রায় প্রত্যেক দিনের কাটমানির অংশ বা ঘুষের অংশ পৌঁছে দিত থানাতে। তার কারণে থানার বড় বড় বাবু যারা রয়েছেন তাদের কাছে সঞ্জয় রায় খুব ভালো ছেলে ছিল, যে কারণে সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই বধূ নির্যাতনের অভিযোগ যে একমাত্র অভিযোগ সেটা একেবারেই নয়। যে আরজি কর হাসপাতালে এই ঘটনা ঘটেছে সেই হাসপাতালেই সপ্তাহখানেক আগে অন্য একজন মহিলা ডাক্তারের সাথে অসভ্য আচরণ করেছিল এই সঞ্জয় রায়, সে কথাও উল্লেখ রয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। এবং 9ই আগস্ট এই ঘটনা ঘটার পর যখন তাকে গ্রেপ্তার করা হয় তারপরে অন্য একজন মহিলা সোজা লালবাজারে চলে যান তার বিরুদ্ধে অভিযোগ করতে। সেই মহিলার দাবি ছিল যে সঞ্জয় রায় অবৈধভাবে তার ফোন নাম্বার জোগাড় করে তাকে বিরক্ত করত, তাকে দেখা করার জন্য ডাকতো। তাহলে লালবাজারে জমা পড়া এই অভিযোগ বা কালীঘাট থানায় জমা পড়া যে অভিযোগ সেইগুলোকে এই কেসের সাথে অ্যাটাচ কেন করলো না সিবিআই? কেন আদালত বলল যে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো পুরনো ক্রিমিনাল রেকর্ড নেই? কলকাতা পুলিশ কি এই সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়োগ করার সময় কোনো স্ক্রিনিং করে না, কোনো রকম পুলিশ ভেরিফিকেশন করে না? নাকি আজকের দিনে দাঁড়িয়ে এই সিভিক ভলেন্টিয়াররা পুলিশ অফিসারদের টাকা ছাপার মেশিনে পরিণত হয়েছে বলে এই সমস্ত কিছু জেনেও না জানার ভান করে বসে থাকে এই সমস্ত থানার পুলিশ অফিসাররা? আপনি ভাবুন, একজন ক্লাস 6-7 অবধি পড়াশুনো করা ছেলে সে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে চালাচ্ছে, তার এত ক্ষমতা যে তার জন্য পুলিশ অফিসারদের ট্রান্সফার পর্যন্ত হয়ে যাচ্ছে। এই জন্যই কি মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ার ইন্ট্রোডিউস করেছিলেন যে সিভিক ভলেন্টিয়াররা পরবর্তীকালে থানার দাদা হয়ে উঠবে, তারা ধর্ষণ করবে, নির্যাতন করবে, ইপটিজিং করবে, পরবর্তীকালে তারা টাকা ছাপার মেশিনে পরিণত হবে। আর এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য আমাদের দেশের নাম কিভাবে বদনাম হচ্ছে দেখুন। CNN তাদের হেডলাইনে কি লিখেছে দেখুন, তারা লিখেছে ইন্ডিয়ান পুলিশ ভলেন্টিয়ার গেট লাইফ সেন্টেন্স ফর রেপ। এবার এই যে সমগ্র পৃথিবীতে দেশের নাম বদনাম হলো, এর জন্য কে দায়ী? এর জন্য যে দায়ী আপনি তাকে চেনেন, আপনি তাকে জানেন এবং আপনি তাকে বছরের পর বছর ভোটও দেন, তাই আমি আলাদা করে নামটা আর বললাম না। তিনি তো নিজেই একদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন
যে আমাদের ভদ্র ছেলের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন বখাটে ছেলেদের। তো এই বখাটে ছেলেদেরকে নিয়েই রাজ্য চলছে। বখাটে ছেলেদের যা কাজ সেটাই বখাটে ছেলেরা করছে। হাসপাতালের মধ্যে কর্মরত ডাক্তারকে করে করছে। অভয়ার মা বাবা এখনও লড়াই চালাচ্ছেন। তারা শুধুমাত্র নিজেদের জন্যই লড়াই করছেন না, তারা লড়াই করছেন পুরো সমাজের জন্য। সমাজ যাতে তাদের দেখে শিখতে পারে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, কোন পথে গেলে ন্যায় বিচার ছিনিয়ে আনা যায় অত্যাচারী শাসকের কাছ থেকে, সেই পথ দেখাচ্ছেন অভয়ার মা বাবা। তাদের এই লড়াইয়ের পাশে রয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। আমরাও রয়েছি, আমাদের অনুরোধ আপনারাও থাকুন। আরজিকর হাসপাতালে এই ঘটনা ঘটার পর প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হয়েছে। রাত দখল হয়েছে, গানে গানে স্লোগান গিয়েছে সবাই। সমগ্র দেশ জুড়ে সকলে সমবেদনা জানিয়েছেন নির্যাতিতার পরিবারকে এবং সকলে সম্মান জানিয়েছেন অভয়ার লড়াইকে। দেশ জুড়ে ডাক্তাররা কর্মবিরতি পালন করেছেন, তারা মিছিলে হেঁটেছেন, অনশন করেছেন কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে। আরজিকর হাসপাতালে স্থাপন করা হয়েছে অভয়ার প্রতীকী মূর্তি। অভয়ার স্মৃতিতে যে সংগঠন অর্থাৎ অভয়া মঞ্চ তৈরি হয়েছিল, তারা এখনও দেশের বিভিন্ন প্রান্তে মিছিল করছেন, আন্দোলন করছেন এবং ন্যায় বিচারের দাবিকে আরও জোরদার করে তুলছেন। অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনিও মিছিল করে অভয়ার বিচার চেয়েছেন। এমনকি এই আন্দোলনের চাপে পড়ে তিনি বাধ্য হয়েছেন ডাক্তারদের সাথে লাইভ স্ট্রিমিংয়ে মিটিং করতে। অভয়ার বিচারের দাবিতে বিদেশেও অনেক মিছিল হয়েছে এবং আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী বিক্ষোভের সম্মুখীন হয়েছেন লন্ডনে গিয়ে। এই ঘটনার প্রতিবাদ করার জন্য অরিজিৎ সিং একটা গান পর্যন্ত লিখে ফেলেছেন। এমনকি লাইভ কনসার্টে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষালও। লাদাখের সমুরির অঞ্চলে 6105 মিটার উঁচু একটি শৃঙ্গের নাম রাখা হয়েছে অভয়ার নামে। কলকাতার এসপ্ল্যানেড চত্বরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে এত আন্দোলন হয়েছে, এত অনশন হয়েছে যে পরবর্তীকালে এই ডোরিনা ক্রসিংয়ের নাম পরিবর্তন করে অভয়া ক্রসিং করার অনুরোধ পর্যন্ত জানানো হয়েছে রাজ্য সরকারকে। কিন্তু এসব করে যে আদেও সমাজে কিচ্ছু বদলায়নি সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর। অনেক জ্ঞানীগুণী মানুষ বলে থাকেন যে ধর্ষণটা মূলত সমাজের অশিক্ষিত শ্রেণী করে থাকে। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় মনোজিৎ মিশ্র শিক্ষিত, অথচ এই সঞ্জয় রায় অশিক্ষিত। কিন্তু এই দুজনের মধ্যে মিল কোথায়? এই দুজনের মিল রয়েছে কাটমানি কালেকশনের ক্ষেত্রে। এবং এই দুজন যে কাটমানির নেক্সাস চালিয়েছে সেটা তারা চালাতে পেরেছে একটি মাত্র রাজনৈতিক দলের ছত্র ছায়ায়। ওই যে বললাম বখাটে ছেলে দরকার। সত্যিই তো, কোনো ভদ্র ঘরের ছেলে ধমকানি চমকানি দিয়ে, হুমকি দিয়ে, অস্ত্র দেখিয়ে টাকা তুলতে পারবে? পারবে না। তার জন্য বখাটে ছেলেই দরকার। এবং সঞ্জয় রায়, মনোজিৎ মিশ্র এরাই হচ্ছে এই ধরনের বখাটে ছেলে যাদেরকে দিয়ে কাটমানি নেক্সাসের কাজটা করানো হয়। এরা হচ্ছে কালেকশন এজেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এই কাটমানি নেক্সাসের। এদের গায়ে হাত দেওয়া অসম্ভব ব্যাপার এবং সেই কারণে এরা যা ইচ্ছে তাই করে বেড়ায় সমাজে। অনেকেই বলে যে এই ধর্ষণের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্টকে আরও কড়া করতে হবে, আরও টাফ বানাতে হবে, তাহলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আবার অনেকে বলেন যে জনসমক্ষে দাঁড় করিয়ে যৌনাঙ্গচ্ছেদ করে দেওয়া উচিত এই সমস্ত কালপিটদের। সংসদে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন দাবি করেছিলেন যে এই ধরনের ব্যক্তিদেরকে জনসমক্ষে গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত। কিন্তু এটা করলেই কি ধর্ষণ থেমে যাবে? সিরিয়া, আফগানিস্তানের মতন দেশে যেখানে এই বিষয়ে কড়া আইন রয়েছে সেখানে কি ধর্ষণ হচ্ছে না? ধর্ষণ ব্যাপারটা কি এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের একটা আলাদা এপিসোড বানাতে হবে, আমরা পরবর্তীকালে কোনো এক সময় বানাবো। তবে আপাতত আপনাদের জানিয়ে রাখি যে ধর্ষণ শুধুমাত্র জোর করে করা একটি যৌন সঙ্গম নয়। ধর্ষণকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় সমাজের একটা গোটা শ্রেণীকে শিক্ষা দেওয়ার জন্য বা প্রতিশোধ তোলার জন্য। এর উদাহরণ সম্প্রতি আমরা মণিপুরে দেখতে পেয়েছি এবং এই একই উদাহরণ দেখতে পাওয়া গেছে রোহিঙ্গাদের ক্ষেত্রেও। আর আমাদের দেশে এই ইতিহাস অনেক পুরনো। বহু বছর আগে লেখা মনুস্মৃতিতে মেয়েদের সাথে জোর করে সেক্স করাকে এক ধরনের বিবাহ বলে বর্ণনা করা হয়েছে। জোর করে মেয়েদেরকে উপভোগ করা বা তাদেরকে শারীরিক অত্যাচার করাকে অনেকে বলে মনে করে না, তাই তারা ধর্ষণ করে। আপনাদেরকে শুরুতে উদাহরণ দিয়েছিলাম উন্নাওতে বিজেপির এমএলএ কুলদীপ সিং সেঙ্গারের। এই ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে এক বালিকাকে ধর্ষণ করে দিনের পর দিন। অভিযোগ জানানোর ফলে মেয়েটির অর্ধেক পরিবারকে মেরে ফেলা হয়, এমনকি মেয়েটিকেও মেরে ফেলার চেষ্টা করা হয়। এখানে কুলদীপ সিং সেঙ্গার
ধর্ষণকে ব্যবহার করেছে সমাজে নিজের প্রভাব এবং প্রতিপত্তি বিস্তারের জন্য। তাহলে এই ধরনের ব্যক্তি যারা সরাসরি সরকারের সাথে যুক্ত, তাদেরকে ধর্ষণ করার থেকে আটকানো যাবে কিভাবে? কত কড়া আইন আপনি বানিয়ে দেবেন? আমার মতে এই ধর্ষণের সমস্যার সমাধান হতে পারে শুধুমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে সমাজকে শিক্ষিত করার মাধ্যমে। এর একটা সমাধান হতে পারে সেক্স এডুকেশন এবং কোয়েড স্কুল বেশি বেশি করে তৈরি করা। যখন ছোটোবেলার থেকে ছেলেরা আর মেয়েরা একে অপরের শরীর সম্বন্ধে জানবে, বুঝবে এবং একে অপরের সাথে মেলামেশা করবে, তখন মেয়ে ব্যাপারটা ছেলেদের কাছে একটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে সেক্স এডুকেশন ব্যাপারটা আমাদের দেশের 99% স্কুলেই নেই, এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই সেক্স এডুকেশনের নাম শুনলে নাক সিটকোবেন, তারা কানে আঙ্গুল গুঁজে নেবেন। তো আপনারাই বলুন, আমার উল্টো দিকের মানুষটাও একটা রক্ত মাংসের মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক। এই কনসেপ্টটা বা এই ধারণাটা একটা মানুষের মনের মধ্যে ঢোকানো যায় কিভাবে? শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা ছাড়া বা সেক্স এডুকেশনকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানো ছাড়া অন্য কোনো উপায় আছে আপনাদের কাছে? থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এবার আপনি বলতে পারেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সেক্স এডুকেশনকে ঢুকিয়ে সমাজকে পরিবর্তন করা একটা টাইম টেকিং প্রসেস, অনেক বছর সময় লাগবে এটা করতে। কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বন্ধ করা যাবে কিভাবে? দেখুন, তারও একটা উপায় রয়েছে, চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু এই চেষ্টাটা করতে হবে প্রশাসনকে, পুলিশকে। সর্বপ্রথম পুলিশকে এটা করতে হবে যে যখনই কোনো এই ধরনের মামলা তাদের কাছে আসবে, রাজনীতির নিয়ন্ত্রণ ছেড়ে স্বাধীন নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর প্রশাসনকে দায়িত্ব নিয়ে পাড়ার মোড়ে মোড়ে, চায়ের আড্ডায়, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, সব রকমের পাবলিক প্লেসে, স্কুল কলেজের সামনে এই ধর্ষণের সম্বন্ধে প্রচার করতে হবে। এই 64 নম্বর ধারা, 66 নম্বর ধারা বা 103 নম্বর ধারা, এগুলো কি এবং কি হতে পারে এই ধারায় অভিযুক্ত হওয়ার ফলে, এই সম্বন্ধে মানুষকে জানাতে হবে। বক্তব্যের বিষয় এটাই যে আমাদের সমাজে আশেপাশে যে সমস্ত ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, এই সঞ্জয় রায়ের মতন বা মনোজিৎ মিশ্রের মতন, তাদের মনের মধ্যে ভয় ঢোকাতে হবে। তাদের বোঝাতে হবে যে তারা যদি কোনোভাবে কোনো মহিলার শরীরে হাত দেয় তাহলে পুলিশের 18 ঘা তাদের ওপর পড়তে পারে। এ সমস্ত কালপিটদের মনের মধ্যে যেন কোনোভাবে এই কনফিডেন্স বা আত্মবিশ্বাস না জন্মায় যে আমরা যে কোনো রকমের বড় ক্রাইম করলেও আমাদের কোনো শাস্তি হবে না, কারণ আমাদের টাকা রয়েছে, আমাদের মাথার উপর কোনো রাজনৈতিক দলের নেতার হাত রয়েছে। ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, হয়তো আপনাদের মনে থাকবে, যে ঘটনার আগের দিন অর্থাৎ 8ই আগস্ট সকাল 11টার একটা সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখা গিয়েছিল যে সে ওই মহিলা ডাক্তারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন বা যদি আপনি কোনো মেয়ের সাথে কোনো দিন রাস্তায় হেঁটে থাকেন, খেয়াল করে দেখবেন আমাদের চারপাশে এরকম প্রচুর পুরুষ মানুষ রয়েছে যারা মেয়ে দেখলে এক দৃষ্টে ঠিক এইভাবেই তাকিয়ে থাকে। মেয়েদের দিক থেকে তাদের চোখ পর্যন্ত সরে না। এদের দেখলে একটা কথা মাথায় রাখবেন, এদের মধ্যেও কিন্তু একটা সঞ্জয় রায়, একটা মনোজিৎ মিশ্র লুকিয়ে রয়েছে। তারা অপেক্ষায় রয়েছে সঠিক সুযোগের। এদেরকে যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ওই মোমবাতি মিছিল করে, রাস্তায় বিচার চাই বলে লিখে বা নাচন কোদন করে, স্লোগান তুলে কোনো লাভ হবে না। এই যে দ্রোহ আবার জ্বলে উঠবে বলে মানুষ মনে করছেন আগামী 9 আগস্ট, এই দ্রোহের বার্তা, এই দ্রোহের আগুন মানুষের মনের মধ্যে, মানুষের বুকের মধ্যে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা সমাজে কিছু পরিবর্তন দেখতে পাবো। তা না হলে এই ধর্ষণ হওয়া এবং তার জন্য মোমবাতি মিছিল করা, এটা ওই স্নান করা, খাওয়া দাওয়া করা, দাড়ি কামানো, এরকমই ডেইলি রুটিনে পরিণত হবে। আর যারা প্রশ্ন করছেন যে এইরকম একটা বিষয় নিয়ে কেন রাজনীতি চলবে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, মানুষের ন্যায় বিচার, মানুষের ন্যায়ের অধিকার নিয়ে এই দেশে যদি রাজনীতি না হবে তাহলে কি নিয়ে রাজনীতি হবে? মন্দির মসজিদ নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে? আরজি করের ঘটনাতে যখন পুলিশ কনভয় করে নির্যাতিতার মৃতদেহ নিয়ে চলে যাচ্ছিল শ্মশানের উদ্দেশ্যে, তখন ডিওয়াইএফআই মানে সিপিআইএমের যে যুব সংগঠন, সেই ডিওয়াইএফআই গিয়ে আটকে ছিল গাড়িকে, এবং ডিওয়াইএফআইয়ের নেত্রী মীনাক্ষী মুখার্জি পুলিশকে প্রশ্ন করেছিলেন এবং মিডিয়ার কাছে আবেদন জানিয়েছিলেন এই ঘটনাকে কভার করার জন্য, যার পরেই কিন্তু মিডিয়াতে এই ঘটনাটা হাইলাইট হয়েছিল। তা না হলে হয়তো এই মোমবাতি মিছিল হওয়া, অভয়া মঞ্চ তৈরি হওয়া বা যা যা আন্দোলন আমরা দেখেছি সেগুলোর কোনোটাই হতো না। আর এই রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক করবে বলেই রয়েছে, তা না হলে এরা কি করবে? এরা কি দুর্গাপুজোর সময় গিয়ে প্যান্ডেলে মুড়ি ঘুগনি বিক্রি করবে? আরজি করের এই ঘটনা সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের লিখে জানান ভিডিওর কমেন্ট বক্সে। এই পুরো বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনাতে যদি কোনো রকমের ফাঁকফোকর থেকে থাকে আমাদের জানাতে পারেন। কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকি আমাদের অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করুন, এবং এই ধরনের ভিডিও পরবর্তীকালে দেখার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেলকে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং সবসময় নিজেদের অধিকার, নিজেদের দাবি ছিনিয়ে আনার লড়াই জারি রাখবেন। নমস্কার।